অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। মে মাসটি বিজ্ঞানীদের জন্মের নিরিখে বেশ একটা সমৃদ্ধ মাস। এই মে মাসেই জন্মগ্রহণ করেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেলজয়ী রিচার্ড ফেইনম্যান। তার জন্মের তারিখ 11ই মে। আবার এই 11ই মে আমরা ভারতবর্ষে পালন করি ন্যাশনাল টেকনোলজি ডে। সে সম্পর্কে আমরা আজকে শুনব কথিকার ডক্টর মোহিত রায়ের কাছ থেকে। তবে সেখানে যাওয়ার আগে বিজ্ঞানের টুকরো খবর শুনি। আসুন শোনা যাক। ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিপ্লব আসতে চলেছে এবার। ভারতীয় সহ আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল অ্যানোফিলিস মশার জিনগত পরিবর্তন করে এমন নতুন প্রজাতির মশা তৈরি করেছেন যেগুলো ম্যালেরিয়া ছড়াতে পারে না। বিজ্ঞানীরা জিন ড্রাইভ প্রযুক্তি ব্যবহার করে মশার জিনোমে সুনির্দিষ্ট পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছেন। গবেষণায় দেখা গেছে এই মশাগুলো ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়ামকে দেহে বহন করতে বা লালার গ্রন্থিতে পৌঁছে দিতে পারছে না, ফলে মানুষের রক্তে ম্যালেরিয়া সংক্রমণও ঘটাতে পারছে না। এই নতুন প্রজাতির মশার সঙ্গে সাধারণ মশার মিলন হলে এদের পরবর্তী প্রজন্মের বেশিরভাগ মশা এই নতুন বৈশিষ্ট্যযুক্ত জিনটি পাবে। এই জৈবিক পদ্ধতি প্রয়োগে আফ্রিকা ও ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো যেতে পারে। বিশেষ করে যেসব এলাকার মশার প্রজাতিগুলো কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে, সেখানে এই পদ্ধতি কার্যকর হতে পারে। ওষুধের উপর নির্ভরতাও কমিয়ে দিতে পারে এটি। এই গবেষণাটির খবর 2025 সালের ডিসেম্বর মাসে নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আগেই বলেছিলাম ন্যাশনাল টেকনোলজি ডে 11 তারিখে পালন করি মে মাসে। তার তাৎপর্য সে সম্পর্কে বলছেন ডক্টর মোহিত রায়। ভারতে প্রতি বছর 11ই মে পালিত হয় ন্যাশনাল টেকনোলজি ডে বা জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালে পোখরান-2 পারমাণবিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার স্মরণে এই দিনটি উদযাপিত হয়। এই সাফল্যের মাধ্যমে ভারত প্রযুক্তি ও প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছয়। বর্তমান সময়ে এই দিবসের গুরুত্ব আরও বেড়েছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে ভারত প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এবছরের জাতীয় প্রযুক্তি দিবসের বিষয় হল রেসপন্সিবল ইনোভেশন ফর ইনক্লুসিভ গ্রোথ, সবার উন্নয়নের লক্ষ্যে দায়িত্বশীল উদ্ভাবন। সবার উন্নয়ন বলতে আমরা বুঝি যেমন আমাদের উচ্চ বৈজ্ঞানিক প্রযুক্তির ক্ষেত্রে নিজস্ব উন্নয়ন করতে হবে, আবার পাশাপাশি একেবারে সাধারণ গ্রামীণ ক্ষেত্রেও উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার সম্ভব করতে হবে। এরকম কিছু উদাহরণ দিয়েই আজ আলোচনা করা যাক। শুরু করা যাক উচ্চ বৈজ্ঞানিক প্রযুক্তির ক্ষেত্রে ভারতের সাফল্যের কথা দিয়ে। ইসরো, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, আদিত্য L1 সূর্য পর্যবেক্ষণ মিশন সফলভাবে মহাকাশে স্থাপন করেছে, যা সূর্য গবেষণায় নূতন দিগন্ত খুলেছে। এটি ভারতের প্রথম সৌর অধ্যয়ন প্রকল্প, যার লক্ষ্য সূর্যের বহিঃস্তর ও মহাকাশ আবহাওয়া সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করা। L1 এমন একটি স্থিতিশীল স্থান যেখানে মহাকর্ষীয় ভারসাম্যের কারণে স্যাটেলাইটটি সূর্যকে নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করতে পারে, কোনো গ্রহণ বা বাধা ছাড়াই। এটি শুধু বৈজ্ঞানিক গবেষণায় নয়, প্রযুক্তিগত দক্ষতা ও আন্তর্জাতিক মর্যাদাও বৃদ্ধি করেছে। 2025 সালে ভারত সফলভাবে স্পেস ডকিং প্রযুক্তি প্রদর্শন করেছে, ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে এই সক্ষমতা অর্জন করেছে। স্পেস ডকিং হল এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে দুটি মহাকাশযান কক্ষপথে একে অপরের সাথে সংযুক্ত হতে পারে। ভারত ভবিষ্যতে
নিজস্ব স্পেস স্টেশন তৈরির পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গগনায়ন মিশন হল ভারতের প্রথম মানব মহাকাশ যাত্রা প্রকল্প, যার লক্ষ্য ভারতীয় নভোচারীদের মহাকাশে পাঠানো। 3 জন ভারতীয় নভোচারীকে পৃথিবীর নিম্নকক্ষে পাঠানো হবে। ভারত হবে বিশ্বের 4র্থ দেশ যে নিজস্ব প্রযুক্তিতে মানুষকে মহাকাশে পাঠাতে সক্ষম হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মহাকাশযান পরিচালনা ও রোবোটিক প্রযুক্তির উন্নয়ন ঘটছে। বিশেষ করে চন্দ্রযান মিশনে এআই এর ব্যবহার উল্লেখযোগ্য। মহাকাশ ছেড়ে এবার আসা যাক মাটির কাছে। ভারতে সাম্প্রতিক সময়ে গ্রামীণ জীবনের উন্নয়নের জন্য বিভিন্ন কারিগরি উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রযুক্তিগুলি কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শক্তি ও প্রশাসনের ক্ষেত্রে গ্রামীণ জনগণের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করছে। আমরা কয়েকটি উদাহরণ দেখাতে পারি। প্রথমত, কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে। আধুনিক প্রিসিশন এগ্রিকালচারে ড্রোন, সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাটির অবস্থা, আবহাওয়া ও ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে সঠিক সময়ে সেচ ও সার প্রয়োগ সম্ভব হচ্ছে এবং উৎপাদন বাড়ছে। এছাড়া মোবাইল ভিত্তিক অ্যাপ কৃষকদের তাৎক্ষণিক পরামর্শ দিচ্ছে। দ্বিতীয়ত, নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সৌরচালিত সেচ পাম্প ও বায়োগ্যাস প্ল্যান্ট গ্রামে বিদ্যুৎ ও রান্নার জ্বালানির বিকল্প উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে খরচ কমছে এবং পরিবেশও রক্ষা পাচ্ছে। তৃতীয়ত, স্বাস্থ্যক্ষেত্রে টেলিমেডিসিন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বড় পরিবর্তন এনেছে। সোয়াসা নামক এআই প্রযুক্তি কাশির শব্দ বিশ্লেষণ করে যক্ষ্মা শনাক্ত করতে পারে, যা দূরবর্তী গ্রামে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করছে। চতুর্থত, ডিজিটাল প্রযুক্তি গ্রামীণ প্রশাসন ও শিক্ষায় বিপ্লব ঘটিয়েছে। ভাষিণী এর মতো বহু ভাষাভিত্তিক এআই প্ল্যাটফর্ম গ্রামীণ মানুষকে সহজে সরকারি পরিষেবা গ্রহণে সাহায্য করছে। অনলাইন শিক্ষা ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাও গ্রামে ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। পঞ্চমত, বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। যেমন কৃষিজ অবশিষ্ট ও প্লাস্টিক বর্জ্য থেকে বায়োব্রিক ও অ্যাগ্রোপ্লাস্টিক ব্লক তৈরি করা হচ্ছে, যা পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি নির্মাণে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ফুলের বর্জ্য পুনর্ব্যবহার, জৈব প্যাকেজিং ও বর্জ্য থেকে শক্তি উৎপাদন প্রযুক্তিও জনপ্রিয় হয়ে উঠছে। ষষ্ঠত, জল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বেড়েছে। বৃষ্টির জল সংরক্ষণ, স্মার্ট জল ব্যবস্থাপনা ও জলাধার পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে জল সংকট মোকাবিলা করা হচ্ছে। ক্যাচ দ্য রেইন এই উদ্যোগের মাধ্যমে লক্ষ লক্ষ জল সংরক্ষণ কাঠামো তৈরি হয়েছে। সপ্তমত, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি পরিবেশ রক্ষায় সহায়ক। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর ও ড্রোনের মাধ্যমে ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং কম জল ও রাসায়নিক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। এবার সারসংক্ষেপ করে বলা যায়, আধুনিক পরিবেশ বান্ধব প্রযুক্তি ভারতে দূষণ হ্রাস, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উদ্ভাবনগুলি ভবিষ্যতে একটি সবুজ ও সুস্থ পরিবেশ গঠনে সহায়ক হবে। এই উদাহরণগুলি প্রমাণ করে যে প্রযুক্তি আজ শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয়, বরং মহাকাশ থেকে স্বাস্থ্য, কৃষি, শিল্প সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতএব জাতীয় প্রযুক্তি দিবস কেবল অতীতের সাফল্য উদযাপন নয়, বরং ভবিষ্যৎ উদ্ভাবনের জন্য অনুপ্রেরণা। এটি নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে এবং আত্মনির্ভর ভারত গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডক্টর মোহিত রায়ের কথিকাটি শুনলেন। আরও একবার ফিরে যাই, এই মে মাসে কোন বিজ্ঞানীদের জন্ম তারিখ রয়েছে সেই কথায়। 2রা মে
জার্মানির একাধারে রসায়নবিদ, পদার্থবিজ্ঞানী হাইনরিক গুস্তাভ ম্যাগনাসের জন্মদিন রয়েছে। ইংরেজ গণিতজ্ঞ উইলিয়াম কিংডন ক্লিফোর্ডের জন্মদিন 4 মে। 9 তারিখে নোবেলজয়ী মাইকেল লেভিট, তিনি জীবপদার্থবিজ্ঞানী হিসেবে খ্যাত। একই সঙ্গে ওই দিনে জন্ম তারিখ রসায়নবিদ নোবেলজয়ী ম্যানফ্রেড আইকেনের। মে মাসের 23 তারিখে যার জন্ম, তার কথা বাদ দিয়ে তো জীববিজ্ঞানের কথাই বলা চলে না। উদ্ভিদ বিজ্ঞানী, ট্যাক্সোনমিস্ট, অর্থাৎ যিনি শ্রেণীবদ্ধ করেছিলেন, নাম দিয়েছিলেন বিভিন্ন জীবকে, সেই কার্ল লিনিয়াস, তিনি জন্মেছিলেন 23 মে। ওই দিনেই নোবেলজয়ী জীববিজ্ঞানী জোশুয়া লেডারবার্গের জন্মদিন। কয়েকটি জন্ম তারিখ আমরা উল্লেখ করলাম। বিজ্ঞানের অনুষ্ঠানে জানা অজানায় অন্বেষায় আমরা নিয়ে আসি বিজ্ঞানীদের জীবন কাহিনী, তাদের অবদান, তাদের উদ্ভাবন, তাদের আবিষ্কারের কথা। অন্বেষাতেও আপনারা মাঝে মাঝে শুনেছেন তেমন কিছু বর্ণনা, তেমন কিছু আলোচনা। যাই হোক, আজকে অন্বেষায় আমরা শুনব অন্য একটি আলোচনা। ভারতবর্ষে অরণ্যের পরিমাণ কতটা, অরণ্যের ধ্বংস বা হানি কতটা হচ্ছে, কী কারণে হচ্ছে, এবং অরণ্যকে বাঁচানোর প্রয়াস আমাদের কতটা সবল, কতটা নিবিড়, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের অতিথি অধ্যাপক তপন কুমার মিশ্র, বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ এবং দীর্ঘদিন ধরে যিনি অরণ্য সম্পর্কিত গবেষণায় নিযুক্ত আছেন। তার ছাত্ররাও আজকে গবেষণা করছে অরণ্য নিয়ে। এইখানে ভূমিকাটা আর না বাড়িয়ে সরাসরি যদি আমি তার কাছে প্রশ্ন রাখতে পারি যে এই আলোচনার শুরুটা বোধহয় করা উচিত এইভাবে যে ভারতবর্ষে অরণ্যের পরিমাণ এখন কতটা। আমরা আইডিয়ালি, আদর্শ যে অবস্থাটা সেটা জানি, যে কোনো ভূমিভাগের 1/3 অরণ্য থাকা উচিত। ভারতবর্ষের অবস্থাটা কীরকম? ভারতবর্ষের অবস্থাটা খুব খারাপ বলবো না, আমরা উন্নতি আমাদের হচ্ছে অরণ্য যে পরিমাণের, এখন হচ্ছে 23.81%। এটা হচ্ছে 2011 সালে আমাদের যে স্যাটেলাইট ইমেজারি FSI মানে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া যা করেছে, তার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আর কি। তো এই যে তথ্যটা আপনি বললেন, এটা কি শুধুমাত্র স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহের সাহায্যেই হয় নাকি? কৃত্রিম উপগ্রহ তো সবচেয়ে বড় টুল, কিন্তু তার সঙ্গে গ্রাউন্ড ট্রুথিং হয় আর কি। মানে জিপিএস নিয়ে, গ্লোবাল পজিশনিং সিস্টেম নামক একটা যন্ত্র নিয়ে দেখতে হয় যে গ্রাউন্ডে সত্যিকারের অবস্থা কী আছে, স্যাটেলাইট ইমেজারির সঙ্গে সেটা মেলানো হয়। তারপরে ওই যে ট্রু কালার, ফলস কালার, এসব তার ইন্টারপ্রিটেশন করতে হয় আর কি, কোন রংটা কিসের জন্য, সেইটার থেকে পাওয়া গেছে। এবং আমাদের দেশের যে প্রযুক্তি যেটা আমরা ব্যবহার করি, সেটা সর্বোচ্চ মানের প্রযুক্তি আর কি। আচ্ছা, একটু যদি ব্যাখ্যা করেন, এই যে একটা শতাংশের হিসাবে আপনি বললেন, তো একটু যদি ভেঙে কিছু বলেন। হ্যাঁ, এটা বলতে গেলে যেটা দাঁড়ায় যে বিগত 20 বছর, শুধু এই বছরটা বাদ দিলে বিগত 2 দশক ধরে এটা আশ্চর্যজনক হলেও সত্যি যে ভারতবর্ষে বনভূমির পরিমাণ বাড়ছে। কিন্তু একটা জায়গায় একটা ঘাটতি আছে, সেটা হচ্ছে আমাদের 4 রকমের ফরেস্ট যদি আমরা বলি, যে একটা ডেন্স ফরেস্ট বা হাইলি ডেন্স ফরেস্ট যেটা, সেটার পরিমাণ কমছে। কিন্তু আমাদের যে ওপেন ফরেস্ট এবং ডিগ্রেডেড ফরেস্ট, যেগুলো 4 রকমের ফরেস্টের কথা আমরা বলছি FSI ক্লাসিফিকেশন অনুযায়ী, এই পরিমাণ কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে। সেই জন্য এইখানটাই উন্নতিটা ঘটছে আর কি। আচ্ছা, FSI যেটা বলেন, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। আরেকবার যদি 4টে শ্রেণীবিভাগ বলেন আমাদের। ওরা যেটা বলছেন যে 70% যদি গ্রাউন্ড কভার আর কি, আমরা বলি ক্যানোপি কভার, মানে উপর থেকে দেখলে কতটা মাটি দেখা যাচ্ছে আর কি, যদি 70% বেশি যদি গ্রিন কভার হয়, তাকে আমরা বলি ভেরি ডেন্স ফরেস্ট। 70 থেকে 40% হলে তাকে আমরা ডেন্স ফরেস্ট বলি। তাহলে খুব গহন। হ্যাঁ, আচ্ছা। তারপরে 40% থেকে 10% মধ্যে হলে তাকে সাধারণত বলা হয় ওপেন ফরেস্ট। আবার 10% কম হলে তাকে ডিগ্রেডেড ফরেস্ট বলা হয় আর কি। আচ্ছা, তার মানে সেই অরণ্য ছিল, কিন্তু এখন অবস্থা খারাপ যে কোনো কারণে। কিন্তু একটা বিষয় এখানে আমি উল্লেখ করি যে ভেরি ডেন্স ফরেস্ট বা ডেন্স ফরেস্ট হলে যে ইকোসিস্টেমের দিক দিয়ে, ইকোলজির দিক দিয়ে সেটা খুব ভালো তা নয়। কিন্তু কারণ আপনি সূর্যালোক যদি মাটিতে না পৌঁছয়, তাহলে যে বায়োডাইভার্সিটি সেটা তো হবে না, কারণ অন্যান্য গাছগাছরা আসবে না। সেটা সবসময় যে ভেরি ডেন্স ফরেস্ট ভালো, সাইন্টিফিক্যালি সেটা নয় আর কি। আচ্ছা, তাহলে যে আমরা রেইন ফরেস্ট যাকে বলি, সে ব্রাজিলই হোক, ইন্দোনেশিয়া হোক, সেক্ষেত্রেও তো একদম ঘন উপরে কাভার থাকে, সূর্যের আলো পৌঁছতে পারে না। সেখানে কি বাস্তুতন্ত্র? হ্যাঁ, সেখানে প্রাণীর বাস্তুতন্ত্র, আমরা যাকে বলি অ্যানিমাল ডাইভার্সিটিটা অনেক বেশি আর কি। আচ্ছা, কিন্তু প্ল্যান্ট ডাইভার্সিটিটা যত ক্যানোপি কভার বেশি হবে,
নিচে যে আমাদের হাড় বা স্রাব আর কি, সেইগুলো কিন্তু কমতে থাকবে, এটা তো সন্দেহ নেই। বিশেষ একটা আগ্রহের জিনিস হলো আমাদের কাছে, যেখানে উপরে কাভারটা, আচ্ছাদনটা অনেক বেশি, সেখানে নিচে যেহেতু সূর্যের আলো পৌঁছতে পারছে না, খাবার তৈরির পথ নেই, তাই ছোট ছোট গাছপালা, ঝোপঝাড় এগুলো বাড়তে পারে না, কিন্তু প্রাণীর যে বৈচিত্র্য সেটা বাড়তে পারে। সেটা ভারতের ক্ষেত্রে সত্যি, সর্বত্র সর্বত্র। সর্বত্র সত্যি এটা। এখন এই অরণ্য নিয়ে যখন কথা বলি, খুব স্বাভাবিক যে আপনি যদিও বললেন ধীরে ধীরে বাড়ছে অরণ্যের পরিমাণটা, কিন্তু পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বিপুলভাবে অরণ্য নষ্ট হচ্ছে। এই নষ্ট হওয়াটার সঙ্গে আমাদের উন্নয়নের একটা সম্পর্ক আছে। কয়েকটা উদাহরণ দিলে পরিষ্কার হবে ব্যাপারটা। ধরুন খনি খনন করা হবে, তার জন্য বিপুল একটা জমি দরকার হয়। শুধু যেটুকু খনন করা হবে তা নয়, তার আশেপাশেও অনেকটা জমি দরকার হয়, কেননা খনি থেকে যে মাটিটা তোলা হবে সেগুলো ফেলবো কোথায় ইত্যাদি প্রভৃতি। এছাড়াও হয়তো রাস্তা বানানো হবে একটা, শুধুমাত্র যেটুকু রাস্তার এলাকা তা নয়, তার বেশি অরণ্য নষ্ট হয়। তো এমন উন্নয়নের জন্য অরণ্য নষ্টের পরিমাণ সম্পর্কে আপনার মতামত কি? হ্যাঁ, এটা একটু বলে রাখা ভালো। সেটা হচ্ছে 1955 থেকে 1980 সাল পর্যন্ত একটা সমীক্ষা বলছে যে আমাদের দেশে প্রায় 45 লক্ষ হেক্টর জমি উন্নয়নের কারণে ধ্বংস হয়েছে। কিন্তু আমি যেটা গুরুত্ব দিতে চাইছি যে উন্নয়ন হলে যে অরণ্য ধ্বংস হবে, বা কেউ কেউ আবার আপনি যেটা বললেন, আপনি যেটা বলেননি, আর একটা প্রশ্ন আছে যে জনসংখ্যা বৃদ্ধি হলে অরণ্যের উপর চাপ বাড়বে, সেই জন্য অরণ্য পরিমাণ কমবে। এইটা কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষ আর কি এটা অসত্য বলে প্রমাণ করেছেন, কারণ তারা নিজেরা যুক্ত থেকেছেন সৃজনের ক্ষেত্রে, সৃজন বলবো না, বনরক্ষার ক্ষেত্রে, সংরক্ষণের ক্ষেত্রে, এবং তারা সেইটাকে ভুল বলে প্রমাণ করেছেন। আচ্ছা, কিন্তু আপনি যেটা বললেন যে মানে উন্নয়নের কারণে বনভূমি ধ্বংস হচ্ছে, এই পরিমাণটা কিন্তু অ্যালার্মলি মানে খুব খারাপভাবে বেড়ে যাচ্ছে আর কি। কারণ হচ্ছে যে এখন ওই গ্লোবালাইজেশনের জন্য বেশি আপনার খনিজ পদার্থ ইত্যাদি ইত্যাদি আহরণ হচ্ছে, মানুষের লোভ বেড়ে গেছে এই আহরণ করে বিদেশে বিক্রি করা ইত্যাদি, এই কারণে কিন্তু অরণ্যভূমি কমছে। আর একটা উদাহরণ শুধু দেবো, সেটা হচ্ছে যে এইবারে যেটা বনভূমি কমেছে, সেটা বলছেন যে যেটা কমেছে সেটা হচ্ছে হিল এবং ট্রাইবাল এলাকায় অনেকটা কমে গেছে আর কি আমাদের অরণ্যভূমি। এর জন্য আলাদা সমীক্ষা হয় আর কি। আচ্ছা, মূলত হিল এবং ট্রাইবাল এলাকায়। এখন উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন আমাদের সামনে একটা খুব জটিল পরিস্থিতি উপস্থিত করেছে। এই বিশ্ব উষ্ণায়ন তো একদিনের ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে ঘটছে। বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, আর এই উষ্ণায়নের ফলে আমাদের আবহাওয়ার যে গতি প্রকৃতি সেটা একটু এলোমেলো হয়ে পড়ছে। তার প্রত্যক্ষ প্রভাব পড়তে বাধ্য গাছের উপর, অরণ্যের উপর। উষ্ণায়নের কারণে অরণ্য কতটা প্রভাবিত হতে পারে বলে আপনার মনে হয়? ভারতবর্ষে এই ধরনের স্টাডি একটু কম আছে, এই ধরনের গবেষণা কম, কিন্তু আমাদের দেশে হয়নি তা নয়। আমাদের দেশে মূলত ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের কিছু বিজ্ঞানীরা তারা কিছু করেছেন, ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের। তারা ভারতবর্ষের কয়েকটা গ্রিডে ভাগ করে তারা দেখছেন যে ফরেস্ট শিফটিং মানে উষ্ণায়ন হলে অরণ্যভূমি কতটা সরে যেতে পারে আর কি। আসলে অরণ্যভূমি তো এইভাবে সরে না। উষ্ণায়ন হলে যেটা হবে, অসুবিধা হবে, সেটা হচ্ছে যে বৃক্ষ প্রজাতি তার যে শিফটিং সেইটা কিন্তু অসুবিধা হয়ে যাবে। যত সহজে হার্ব এবং শ্রাব তার যেখানে তাপমাত্রা তার পক্ষে উপযুক্ত নয় বলে মনে হচ্ছে, সে সরে যেতে পারে, অন্য জায়গায় জন্মাতে পারে। আচ্ছা, এই জিনিসটা একটু আমরা আলোচনা করে নিই। শিফটিং বলতে আমরা বুঝছি যে ধরা যাক সমতলে যে গাছ জন্মাতো, সে গাছ দেখছে সমতলে তাপমাত্রার পরিমাণ খুব বেড়ে যাচ্ছে, তার ফলে আরেকটু উচ্চতায় যদি জন্মানো যায় তবে সেখানে বেঁচে থাকা সম্ভব, তাপমাত্রা একটু কম। এটাকেই শিফটিং বলছেন। মানে এই প্রজাতি কোনোভাবে বীজ যদি ওখানে ছড়িয়ে যায়, ওখানেই ভালো জন্মাবে। ঠিক আছে, এটার প্রকৃষ্ট উদাহরণ পাওয়া যাবে আপনি যদি মানে তরাই ডুয়ার্স থেকে হিমালয়ের উপরের দিকে ওঠেন আর কি। ওরা যেটা বলছেন যে তরাই ডুয়ার্সের যে শাল বনাঞ্চল দেখা যায় আর কি, সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, কারণ উপরে যে পাইন বনাঞ্চল আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হবে আর কি। আচ্ছা, এইটা এখনই হবে তা নয়, কিন্তু একটা 2050 সাল পর্যন্ত একটা স্টাডি আমাদের কিছু পেপার এসছে আর কি, আমাদের দেশে হয়েছে, খুব কম হলেও হয়েছে কিন্তু স্টাডি কিছু আর কি। আচ্ছা, সুতরাং উষ্ণায়নের কারণে অরণ্যের উপর প্রভাবটা এইভাবে পড়ে। এইভাবে আরেকটা জিনিস যেটা হয়তো অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত মানে খরা, এই ধরনের ব্যাপার কি অরণ্যকে প্রভাবিত করবে? হ্যাঁ, অবশ্যই এই ধরনের প্রভাব করবে। এটা হচ্ছে আপনার
মানে মূলত যেখানে যে প্রজাতি জন্মায় আর কি, অতিরিক্ত বৃষ্টি হলে, ধরুন রাজস্থান আর গুজরাটে ওই 2 বছর আগে প্রচণ্ড বৃষ্টিপাত হলো আর কি, সেখানে যে প্রজাতি সাধারণত জন্মায় সেগুলো কিন্তু হচ্ছে যেগুলো কম জলে জন্মানোর, মানে জেরোফাইটিক আমরা বলি আর কি, জাঙ্গল বৃত্তীয় উদ্ভিদ, সেইগুলো কিন্তু পরিমাণ কমে গেলেও আমি বলবো না এরকম কোনো কাজ হয়নি, কিন্তু সেগুলো কিন্তু অসুবিধায় পড়বে আর কি, সেগুলো সেখানে জন্মাতে অসুবিধায় পড়বে। এগুলো তো মানে আমরা যেটাকে বলি যে আমাদের যে বায়ুমণ্ডল তার যে ব্যবহার, সে ব্যবহারটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেই পরিবর্তনের জন্য যে প্রভাবটা অবশ্যই পড়বে। সুন্দরবনে যেরকম মাঝে মাঝে দেখা যাচ্ছে আর কি, সুন্দরবনে এই কারণেই কিছু প্রজাতি আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। সুন্দরী বলে আমরা যেটাকে বলি সেটা তো সাধারণভাবে এখন আর দেখা যায় না আর কি, খুব কমে গেছে আর কি, এটাই তার প্রভাব আর কি। আচ্ছা, এখন অরণ্যকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, নানাভাবে বাঁচিয়ে রাখতে চাই, আমাদের উন্নয়নকে যতটা সম্ভব অটুট রেখে বাঁচাতে চাই, সেখানে সামাজিক বনসৃজন একটা বড় ভূমিকা নিয়েছে। কিন্তু একই সাথে আমাদের যেটা মনে হয়, গহন অরণ্য হোক বা কম গহন অরণ্য হোক, তার তুলনায় কিছু আকাশমণি ইউক্যালিপটাস পুঁতে দেওয়া, সেটা কি সত্যিই অরণ্যের জায়গা নিতে পারে? আপনি কিভাবে দেখেন ব্যাপারটা? অবশ্যই না, এইখানে তো বিতর্ক বলবো না, বিতর্ক একসময় ছিল, এখন আর বিতর্ক নেই, এটা একদমই সমাধান হয়ে গেছে ব্যাপারটা। সেটা হচ্ছে মনোকালচার বা একটা প্রজাতি লাগানো, আপনি যেখান থেকে শেষ করলেন সেইখানটা বলি, একটা প্রজাতি লাগানো কখনই অরণ্যের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, সেই জন্য মাল্টি স্পিসিস প্ল্যান্টেশন সেই ব্যাপারটা আসছে। কিন্তু আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সামাজিক বনসৃজন এটা সরকারি একটা প্রোগ্রাম ছিল, একটা কর্মসূচি ছিল, সেটা 1990-91 সেই সময় শেষ হয়ে গেছে আর কি। কিন্তু 1988 সাল বা তার আগে পশ্চিমবাংলা তো রাস্তা দেখালো, মানে সামাজিক মানে যৌথ বন পরিচালন ব্যবস্থার, সেটা 1972-73 থেকে একটা পরীক্ষামূলকভাবে একটা কাজ শুরু হয়েছিল আরাবাড়িতে, তারপরে আস্তে আস্তে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে গেল। 1988 সালে ভারত সরকার একটা নতুন বননীতি ঘোষণা করেন, সেই বননীতিতে ওরা বলেন যে যৌথ বন পরিচালন ব্যবস্থা এইটা হচ্ছে স্বীকৃত ব্যবস্থা আর কি, সেখানে মানুষকে, সাধারণ মানুষকে কিছু দিতে হবে, বন সম্পদের অধিকার, এবং তার পরিবর্তে তাই বলতে হবে যে বনকে সংরক্ষণ করো এবং বন পরিচালনের সঙ্গে যুক্ত থাকো। এইটার ফলে কিন্তু বনভূমির পরিমাণ বেড়ে গেল। এই যে যৌথ বন পরিচালন ব্যবস্থায় মানুষকে যুক্ত করা হলো, এইটা কিন্তু আমি যেটা বলছিলাম না, ডিগ্রেডেড ফরেস্ট এবং ওপেন ফরেস্ট এই জায়গায় করা হলো। রিজার্ভ ফরেস্টে আমাদের দেশে তো আমরা মানে এফএসএ, আমাদের যে ফরেস্ট অ্যাক্ট আছে 1927, যেটা এখন 1927 সে 3 রকমের ফরেস্টের কথা বলা হয়। এটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, আরেক ধরনের ফরেস্ট প্রোটেক্টেড ফরেস্ট, আরেক ধরনের ফরেস্ট হচ্ছে ভিলেজ ফরেস্ট বা আনক্লাসড ফরেস্ট বলে। তো রিজার্ভ ফরেস্টে কোনো ধরনের যৌথ পরিচালনের ব্যাপার নেই, কিন্তু মানে কোথাও স্বীকৃত নয়। কিন্তু এই প্রোটেক্টেড ফরেস্টে এই যৌথ পরিচালন ব্যবস্থা, এবং এইখানে যে বনভূমি যেটা নষ্ট হয়েছিল সেইটা কিন্তু আস্তে 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 সামাজিক বনসৃজন যা হয়েছে সেটা আউটসাইড ফরেস্ট হয়েছে, কিন্তু বনের মধ্যে যে আবার বন নতুন করে তৈরি হওয়ার ব্যাপারটা আর কি, আমরা যেটাকে টেকনিক্যালি বলি ANR, মানে অ্যাসিস্টেড ন্যাচারাল রিজেনারেশন। আচ্ছা, আপনি কোনো গাছ লাগাবেন না, আপনি শুধু অ্যাসিস্ট করবেন যাতে গাছটা নিজের থেকে ওঠে আর কি, পরিবেশটা তৈরি করবে নিজে হ্যাঁ, সেই পরিবেশটা তৈরি করা, একটু প্রোটেকশন দেওয়া, গ্রেজিং যাতে না হয়, গরু ছাগল যাতে প্রথম অবস্থায় না ঢোকে সেটা দেখা, এইটার জন্য কিন্তু বনভূমির পরিমাণ অনেকটা বেড়ে গেছে আর কি। আচ্ছা, এই যে রিজার্ভ ফরেস্টে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের প্রয়োগ নেই, এতে কি কোনো ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এটা একটা সারা ভারতবর্ষে একটা বিতর্কিত ব্যাপার আর কি। পশ্চিমবাংলায় কেবলমাত্র রিজার্ভ ফরেস্টে যৌথ বন পরিচালন ব্যবস্থার একটা, মানে আমি বলবো একটা রূপান্তরিত পদ্ধতি চালু আছে। সেইটা হচ্ছে যে অন্য জায়গায় আমরা বলি ফরেস্ট প্রোটেকশন কমিটি, কিন্তু ওইখানে ইকো ডেভেলপমেন্ট কমিটি বলা হয়। আচ্ছা, পশ্চিমবাংলায় কেবলমাত্র এই অধিকার দেওয়া আছে গ্রামবাসীদের, তারা ইকো ডেভেলপমেন্ট কমিটির সঙ্গে যুক্ত থাকবেন এবং তারা কোনো ধরনের গাছ ফাছ কাটতে পারবেন না, তারা সেইখানকার ইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য কাজ করবে এবং তার বিনিময়ে সেখানে যে ট্যুরিজম ইত্যাদি হবে সেখান থেকে যা আয় হবে তার একটা অংশ মানুষ পাবেন আর কি। আচ্ছা, তো এইটা না করার জন্য বেশ কিছু জায়গায় রিজার্ভ ফরেস্টের পরিমাণ কিন্তু কমেছে, এটা অস্বীকার করার কারণ নেই। আচ্ছা, সুতরাং এই জায়গাটা মানে বিভিন্ন বিশেষজ্ঞের বিভিন্ন রকম মতামত আছে। আচ্ছা, অবশ্যই। এখন একটা জিনিস, ধরুন আপনারা যখন কাজ করেন, গবেষণা করেন, সবসময় তো এই নীতির প্রসঙ্গটা আসে না। আপনার মাইক্রো এরিয়া মানে ক্ষুদ্র এক একটা অঞ্চল নিয়ে কাজ করেন, আপনাদের নিজেদের কাজ সম্পর্কে যদি দু একটা কথা বলেন, যে অরণ্য সংরক্ষণ বা অরণ্যকে বাঁচানোর প্রশ্নে কী ধরনের কাজ গবেষকরা করছেন?
হ্যাঁ, আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, আপনি জানেন যে ভারতবর্ষে অরণ্যভূমির বৈচিত্র্য যতটা বেশি, পৃথিবীর খুব কম দেশ আছে এতটা বেশি অরণ্যভূমির বৈচিত্র্য আছে। আমি ব্যক্তিগতভাবে বেশি কাজ করেছি হচ্ছে দক্ষিণ পশ্চিম বাংলার যে শাল বনাঞ্চল আর কি। সেইখানে মূলত আমরা মানে উৎপাদন কতটা হচ্ছে, নন টিম্বার ফরেস্ট প্রডিউস বলতে আমরা যা বুঝি আর কি, অকাষ্ঠল বনজ সম্পদ, যেটার উপরে মানুষ সাধারণত বেশি করে নির্ভর করেন, তার উৎপাদন কতটা হচ্ছে, কতটা সেই অকাষ্ঠল বনজ সম্পদের অধিকার, যেহেতু মানুষের অধিকার তার উপরে আছে আধুনিক আইন অনুযায়ী, তাই কতটা উৎপাদিত হচ্ছে, মানুষকে কতটা সাহায্য করতে পারে তার দৈনন্দিন বেঁচে থাকার জন্য, সেই উৎপাদনটা আমরা অনেক জায়গায় কাজ করেছি তার উপরে আর কি। আর হচ্ছে যে মানুষ নিজেরা বন পরিচালন করতে পারেন কিনা, শুধু প্রোটেকশন দেওয়া মানে পরিচালন নয়, তার সঙ্গে আরও অনেক ম্যানেজমেন্টের কোয়েশ্চেন আছে আর কি। এই যে মাইক্রো প্ল্যান তৈরি করা, এখন আপনার জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের একটা কাজ হচ্ছে, প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অনুপরিকল্পনা তৈরি করা, যে ভূমিখণ্ডটা বা অরণ্যখণ্ডটা সেই গ্রামের মানুষজন ব্যবহার করেন বা তাকে সংরক্ষণ করেন, সেখানে কি গাছ লাগাবেন, কবে গাছ কাটবেন বা কাটা উচিত হবে, কোন ধরনের প্রজাতি তারা কাটবেন বা কোন ধরনের প্রজাতি কাটবেন না, এই যে পরিকল্পনা, তাকে মাইক্রো প্ল্যান বা অনুপরিকল্পনা বলে আর কি। সেইটা মানুষ তৈরি করতে পারছেন কিনা, মানুষের বোধ বুদ্ধি সেখানে যুক্ত হতে পারছে কিনা বন পরিচালন সঙ্গে, এই ধরনের কাজ আমরা করেছি আর কি। এখন কিছু ব্যক্তিগত উদ্যোগও কিন্তু বেশ একটু উজ্জ্বল আলোকবর্তিকা তৈরি করে, সেক্ষেত্রে আমরা উপকৃত হই। কেননা সবসময় যে বিরাট একটা গোষ্ঠী একসাথে হয়ে সিদ্ধান্ত নেয় তা তো নয়, অনেক সময় কোনো একজন ব্যক্তি পথ দেখান, তার সঙ্গে বহু মানুষ যোগ দেন, তখন ব্যাপারটা আরও ভালো হয়। দু একটা উদাহরণ কি আপনার মনে আসছে এ প্রসঙ্গে? অবশ্যই, একজনের কথা তো আমার খুবই মনে আসছে, সেটা তো 1971-72 সালে ডক্টর অজিত ব্যানার্জি আর কি, যিনি তখন মেদিনীপুর সিলভিকালচারাল ডিএফও ছিলেন আর কি। সিলভিকালচার মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের বন বিভাগের যেটা গবেষণা, তার ডিএফও ছিলেন তিনি। আরাবাড়িতে যে কাজটা শুরু করলেন আর কি, একটা ছোট গবেষণা প্রকল্প নিয়ে তিনি শুরু করলেন যে গ্রামের মানুষকে বন পরিচালনার সঙ্গে যুক্ত করা যায় কিনা, তাদের নিজেদের যে জ্ঞান আছে, আমরা যেটা বলি ইন্ডিজেনাস নলেজ আর কি, সেই নলেজটাকে ব্যবহার করে বনের উন্নতি করা যায় কিনা। এবং সেইটা তো একটা খুবই ভালো ফল পাওয়া গেল 10 বছর 11 বছর পরে। এবং সেইটা সাফল্যের উপরে তো পুরো যৌথ বন পরিচালনার সাফল্য, সারা ভারতবর্ষে কেন বলবো, সারা পৃথিবীতে যৌথ বন পরিচালনার সাফল্যটা কিন্তু তার উপরে নির্ভর করে দাঁড়িয়ে আছে। সেই জন্য অন্য কোনো ব্যক্তি কোনো জায়গায় তার কথা বলার আগে আমি বলবো যে এই উদ্যোগটা ছিল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেটা বন পরিচালনার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত সৃষ্টি করলো আর কি। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বললাম অধ্যাপক তপন কুমার মিশ্রর সঙ্গে, বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ, দীর্ঘদিন ধরে অরণ্য সম্পর্কিত গবেষণায় নিযুক্ত আছেন। তার কাছ থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করলাম অরণ্য সম্পর্কিত নানা তথ্য, অরণ্যকে বাঁচানো, সংরক্ষণের নানা প্রয়াস, এগুলো। আলোচনাটি শুনলেন। এই সঙ্গে শেষ হলো সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। বিদায় নেওয়ার আগে বলে যাই যে প্রত্যেক রবিবার সকাল 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আপনারা শুনছেন ধুলোমুঠি সোনামুঠি। এই বিজ্ঞান ধারাবাহিক শুনে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।